জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের ইঙ্গিত, মত বিশ্লেষকের। আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে এই ছল চাতুরি হাসিনা পরিবারের। এবার কাস্টমস, পেট্রোলিয়াম ও শিপিং কর্পোরেশন থেকে আয়ের হিস্সা দাবি চট্টগ্রাম সিটির। বছরে সরকারি সংস্থা থেকে মাত্র ৭৯ কোটি টাকা পৌর কর আদায়, ছাড় দিতে নারাজ মেয়র। দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত, নাগালের বাইরে ক্রেতার। এবং পুতিনের সঙ্গে ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বড় সম্ভাবনা দেখছেন ট্রাম্প। ইউক্রেনীয় সেনাদের হত্যা না করার আহ্বানে রুশ প্রেসিডেন্টের সাড়া। ভোরের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আন্তোনিও গুতেরেস বলেন, প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন। মিজানুর রহমান মিন্টু ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে ইফতারের অপেক্ষায় লাখো মানুষ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে প্রধান উপদেষ্টার এই আয়োজনে সাদা পাঞ্জাবি পরে অংশ নিলেন জাতিসংঘ মহাসচিব। ইফতারের আগে আয়োজিত সমাবেশে অ্যান্তোনিও গুতেরেস বলেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যার ঘটনা ঘটছে। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এর সমাধান। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. পবিত্র মাহে রমজানের এমন স্নিগ্ধ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সৌজন্যে লাখো রোহিঙ্গা অংশ নিয়েছেন এই ইফতার আয়োজনে, যেখানে তাদের হাতের প্লেকার্ডে গণহত্যার বিচারের দাবি যেমন রয়েছে, একই সঙ্গে স্বদেশে ফেরার আকুতিও রয়েছে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ইদাইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এর আই গেলে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইটার খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন, তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবার কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। জাতিসংঘ মহাসচিবের সফরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তোনিও গুতেরেসের বক্তব্য গতানুগতিক, কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষণা নেই। তাই বাংলাদেশকে বসে না থেকে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করা যেতে পারে বলেও মনে করেন তারা। শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার একজনকেও গেল ৮ বছরে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো সম্প্রতি দেশটির চলমান সংঘাতের মুখে অনুপ্রবেশ করেছে আরও প্রায় লাখখানেক রোহিঙ্গা। এই অবস্থায় প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোর দিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর আগে মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এ দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। তার এই বক্তব্যকে গতানুগতিক অভিহিত করে বিশ্লেষকরা বলছেন, এতে প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বা জাতিসংঘের পক্ষ থেকে এই কার্যবিধি গ্রহণ করা হয়েছে বা এই স্টেপ নেওয়া হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য, সেই ধরনের কোনো বক্তব্য উনি স্পেসিফিক দিতে পারেন নাই, নির্দিষ্ট করে দিতে পারেন নাই। সেখানে আমাদের তেমন আশার কিছু নাই। জাতিসংঘের মহাসচিব বলা যায় যে এক ধরনের গতানুগতিক বক্তব্য দিয়েছেন। জাতিসংঘের যে প্রক্রিয়া, নিরাপত্তা পরিষদের
যে রাজনীতি বা সেখানকার যে শক্তির রাজনীতির যে বাস্তবতা সেখানে কিন্তু জাতিসংঘ তেমন একটা রোল প্লে করতে পারছে না। তাহলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উপায় কি? বিশ্লেষকদের পরামর্শ, আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে পারে বাংলাদেশ। মিয়ানমারের উপরে কার্যকর চাপ সৃষ্টি করা, এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার সংক্রান্ত কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া উচিত, এবং আমি মনে করি জাতিসংঘের নজর দেওয়া উচিত। দ্বিপাক্ষিক যে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে এই সমস্যা, এই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টাকে আমরা এগিয়ে নিচ্ছি না। খাদ্য নিরাপত্তা এবং প্রত্যাবাসন দুটাই আমাদের জন্য আমাদের জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তার উপরে সার্বিকভাবে হুমকি সৃষ্টি করবে। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি সফরের সবচেয়ে ইতিবাচক দিক বলছেন বিশ্লেষকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্বদেশে ফেরা রোহিঙ্গাদের অধিকার, মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ। দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এলেন জাতিসংঘ মহাসচিব। প্রাণ খুলে কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। 7 বছর আগে যে দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন তা কমেনি এতটুকু, বরং মানবিক সহায়তা কমে যাওয়ায় বেড়েছে উদ্বেগ। শুক্রবার ঘড়ির কাঁটায় দুপুর প্রায় 1:15 উখিয়ার 18 নম্বর ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস। শুরুতে ইউনিসেফের লার্নিং সেন্টার ঘুরে দেখেন তিনি। পরে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় জাতিসংঘ মহাসচিবের কাছে। রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কথা বলেন গুতেরেস। রাখাইনে গণহত্যার বিচার ও স্বদেশে ফেরার আকুতি জানান রোহিঙ্গারা। বলছে যে তাই আরা হয়ে দেয়, মানে আর জানা নাকি রোহিঙ্গার বিচার আছে, বিচার চায় তো তারা হয় দেয়। আইওএম এর রোহিঙ্গা কালচারাল মেমোরিয়াল সেন্টার পরিদর্শন শেষে 10 সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আন্তোনিও গুতেরেস। এরপরই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিবের সফরে ক্যাম্পে খাদ্য সহায়তা বাড়বে বলে আশা করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে, এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে। যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয়, তারা যেন এটা অব্যাহত রাখে। সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। সবশেষ জাতিসংঘের শরণার্থী সংস্থায় কারুশিল্প কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজার খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের কাজ 82% শেষ হয়েছে। বাকিটুকু শেষ হবে আগামী বছরের মধ্যে। শুক্রবার বিকেলে কক্সবাজারে নির্মাণাধীন কেন্দ্রটি পরিদর্শনে গেলে প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানান প্রকল্পের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 2টি সাইট পরিদর্শন করেন। সেখানে তাকে সার্বিক দিক সম্পর্কে অবগত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের কাজ 95% শেষ হয়েছে বলে এ সময় প্রধান উপদেষ্টাকে জানানো হয়। বাংলাদেশে চলমান পরিবর্তন ও সংস্কারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর বড় হলে ভোট হবে আগামী বছরের জুনে। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা বিশ্ব যখন খরচ বাড়িয়ে যাচ্ছে, তখন বিশ্বব্যাপী মানবিক সহায়তা কমে যাওয়া সত্যিই উদ্বেগের।
এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে জানান, এবছর ডিসেম্বর আর না হয় সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারকে সহায়তার। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রশাসনের দুর্বলতায় প্রকৃত দুষ্কৃতকারীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অপকর্মের বিচার না হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলেও মন্তব্য করেন তারা। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনা হবে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনে বাড়ছে উদ্বেগ। মোকাবেলায় এবার জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। প্রকৃত দুষ্কৃতিকারীদের শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত 15 বছরে আওয়ামী শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো ধর্ষণের মতো অপরাধ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। একই দিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলনের প্রতিবাদ সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত এনে বিচার করা হবে। আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নারী শিশু নির্যাতন সহ সব ধরনের নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25 ভাগ বহন করে, 25 ভাগ, 50 ভাগ বহন করে আপনাদের সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক অনেক অনেক। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল, কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনীতিবিদরা। একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের প্রতি খেলাফত মজলিসের আস্থা আছে জানিয়ে দলটির আমির মামুনুল হক বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে একটি হোটেলে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার আয়োজনে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা দেশের চলমান নানা সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী যুব আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান বক্তারা। কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তাসলিম তৌহিদের রিপোর্ট।
জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর হস্তান্তর বা রূপা ব্যাহত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহেনা। তো ম্যাডামের ফ্ল্যাট, তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা? এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিচ্ছে। তো ভাড়ার টাকা কাকে দিতেন আপনি? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে ওনার শ্বশুরের কোম্পানিতে করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু, আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে 2009 সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, এটা গেম একটা, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। রমজানের শুরু থেকেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনার সহ বিভিন্ন ধরনের ফল 2 সপ্তাহ পার হলেও কমেনি দাম, বরং গত সপ্তাহের তুলনায় 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে এসব ফলের দাম। তবে স্বস্তি ছড়াচ্ছে তরমুজ, আনারস, পেয়ারার মতো দেশি ফল। রমজানের শুরু থেকেই চড়া ফলের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার সহ আমদানি করা ফল। রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মালটা। গেল সপ্তাহে 300 টাকায় বিক্রি হওয়া মালটা কেজিতে 40 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকায় বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়েছে কালো আঙুরের দাম, বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320 টাকায়। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অসাধু ব্যবসায়ীদের কাছে এখনও নানাভাবে প্রতারিত হচ্ছেন ভোক্তা কিংবা ক্রেতা। অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা নেয়ার সুযোগ থাকলেও অনাগ্রহ তাদের। ভোক্তা অধিদপ্তর বলছে পরিস্থিতি বদলাতে সচেতনতার পাশাপাশি দরকার সুশাসন নিশ্চিত করা। বিশ্ব ভোক্তা অধিকার দিবস নিয়ে ফরহাদুর রহমানের রিপোর্ট। পণ্য কেনা বা সেবা গ্রহণ করতে গিয়ে অহরহ প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তা কিংবা ক্রেতারা। আবার ডিজিটাল বাংলাদেশে অনলাইনে কেনাকাটা বাড়লেও অভিযোগের অন্ত নেই। অন্যদিকে যথেষ্ট উৎপাদন বা প্রয়োজনীয় আমদানির পরও বাজার থেকে পণ্য উধাওয়ের ঘটনা ঘটে। এমন বাস্তবতায় ভোক্তার অধিকার সংরক্ষণে 2009 সালে করা হয় আইন, যেখানে অতিরিক্ত মূল্য আদায়, পণ্যে ভেজাল, ওজনে কম ও মজুতদারি সহ 9টি বিষয়কে ভোক্তা অধিকার বিরোধী কাজ হিসাবে নির্ধারণ করা হয়। আইনের আলোকে প্রতিষ্ঠিত অধিদপ্তর আধা বিচারিক সংস্থা হিসেবে বছর জুড়ে বাজারে তদারকি করে থাকে। রয়েছে ভোক্তাদের অভিযোগ দেওয়ার সুযোগও। কৃত্রিম সংকট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা মনিটরিং করতে হবে। অনেকেই জানি, কিন্তু জেনেও আমরা অভিযোগ দায়ের করি না। আইন আছে, সাধারণ লোক তো সেভাবে যেতে পারে না,
হয়তো কোনো সংগঠনে তারা হয়তো আগিয়ে যায়, কিন্তু আমরা তো ওইভাবে পারি না। আমরা এখনো সে পরিমাণ সচেতন হই নাই যে এই আইন নিয়ে ঘুরবো আর কি। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে 1983 সাল থেকে 15ই মার্চ ভোক্তা অধিকার দিবস পালন হয়ে আসলেও সঠিক পণ্য ও সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক ভোক্তাই এখনো অসচেতন, ফলে বরাবরই অধিকারহীন থাকছেন তারা। ন্যায্য দামে সঠিক ওজনে সঠিক মূল্যে তুমি তোমার পণ্য পাবে, এটা তোমার অধিকার। এই অধিকারটা সম্পর্কে অনেকে জানে না বা বুঝে না আর কি। তো তাদেরকে আমরা সচেতন করতেছি আমাদের এই বিভিন্ন এই মিটিং মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম। অধিকার বঞ্চিত হওয়ার পেছনে ভুল মানুষকে আইন প্রণেতা হিসেবে নির্বাচন করাকে দায়ী করছেন ভোক্তা অধিদপ্তরের এই কর্তা। পরিস্থিতি বদলাতে হলে সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন। প্রতিদিনই ভোক্তা অধিকার লঙ্ঘন দেখা যাচ্ছে, যেটা কোনো স্বাভাবিক চিত্র নয়। এদেশের নাগরিকরা বিভিন্ন সময় ভুল লোককে নির্বাচন করেছে, ভুল লোককে ক্ষমতায় পাঠিয়েছে। তো এখন সমাধান হলো একটা স্বাভাবিক সরকার তৈরি করতে হবে, সুসাধারণ আইন করতে হবে। 2009 সালে যাত্রা শুরুর পর থেকে গত 15 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 84,456টি বাজার অভিযানে 145 কোটি 19 লাখ 53,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এ সময় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে 9,886টি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। মানহীন ভেজাল পণ্য কিংবা অযৌক্তিক লাগামহীন দাম, বছর জুড়ে এসব কারণে প্রতারিত হয়ে থাকেন ভোক্তারা। ফলে শুধু দিবস নয়, অধিকার আদায়ে বছরের প্রতিটা দিনই সোচ্চার থাকতে হবে ভোক্তাদের, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্দরের পর এবার কাস্টমস, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলো লাখো কোটি টাকা রাজস্ব আদায় হলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। আর এই বন্দর থেকেই চট্টগ্রাম কাস্টম হাউস বছরে রাজস্ব আদায় করে প্রায় 70,000 কোটি টাকা। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। অবশ্যই ইতিমধ্যে 1% হিসেবে এবং 160 কোটি টাকা পৌর করছে বন্দরের কাছে গত মাসে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 1516টি সরকারি হোল্ডিংয়ের বিপরীতে কর আদায় হয়েছে মাত্র 79 কোটি 53 লাখ টাকা। যারা যারা আমাদের স্টেক হোল্ডার আছে, যেমন যারা এই যে কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য অন্য যেসব সংস্থা, আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি 100-এর বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পৌরকর তুলনামূলক কম হয়, সেবা পরিচালনায় নির্ভর করতে হয় সরকারের অনুদানের উপর। প্রতি অর্থ বছরে সরকারের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকার অনুদান পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌরকর পরিশোধ করল ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 41টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত 60 বর্গমাইলের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বসবাসকারী মানুষের সংখ্যা 70 লাখের বেশি। বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা।
দেশের প্রাচীনতম নগরী হিসেবে 1863 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শুরু হয়েছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। শুক্রবার বিক্রি হয়েছে ট্রেনের 24 মার্চের অগ্রিম টিকিট। আর যাত্রী না থাকায় অলস সময় কাটাচ্ছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। ফাঁকা রেল স্টেশন, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন, নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলো। ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন মানুষ। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। তবে যাত্রীদের দাবি, অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, আমরা তো অনলাইনে ঢুকে টিকিটই পাই না। তবে রেল কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা। যাত্রী সাধারণ যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে, নিজের টিকিট নিয়ে নিজে ভ্রমণ করতে পারে, টিকিট যার ভ্রমণ তার নীতি যাতে বাস্তবায়িত হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কোনো প্রভাব পড়েনি বাস টার্মিনালে। যাত্রী শূন্যতায় সকাল থেকেই অলস সময় পার করছে সায়দাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যে অগ্রিম টিকিটটা বিক্রি করব, সেই যাত্রীগুলো তো আসতে হবে। ঈদের যাওয়ার এখনো কোনো যাত্রী পাওয়া যায়নি। এমনি নর্মালি যখন যে গাড়ি যায় তার চেয়ে ঈদের জন্য আমাদের বাড়তি ট্রিপ ব্যবস্থা আছে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী বাড়ার আশা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পারলেই আত্মমর্যাদা অর্জন করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। গতকাল দুপুরে মেহেরপুরে আয়োজিত গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিজেকে আলোচনায় রাখবার জন্য ফেক নিউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ডিগনিটি তৈরি হবে না। আপনি আগে যে 20টা ফ্যাক্ট দিয়েছেন সেগুলোও কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সুতরাং খুব সেন্সিটিভ, কিন্তু স্পর্শকাতর সাংবাদিকতা যখন আমরা করব তখন এই জায়গাটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। অনেক বেশি রিপোর্ট করার জন্য যা পেলাম তাই করে দেবো, তা কিন্তু আখেরে মানে দিন শেষে আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নাও নিতে পারে। পটুয়াখালী লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস করার দাবি তুলেছেন স্থানীয়রা। এ দাবিতে শুক্রবার দুপুরে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকি উন্নয়ন ফোরাম মানববন্ধনের আয়োজন করে। গত 10 মার্চ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়। লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্টের নাম পটুয়াখালী সেনানিবাস করার আহ্বান জানান বক্তারা। টাঙ্গাইলের কালীহাতিতে বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, কুশাবেনু এলাকায় রাত 7টার দিকে বালুর ঘাটে 5টি ট্রাক দাঁড়িয়েছিল। পরে একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় দাঁড়িয়ে থাকা হেলপার ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আশপাশের লোকজন থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিএনজি অটোরিকশা চালক ও তার সহযোগী আটক হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরী কেনাকাটা শেষে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় যাত্রী হয়ে আরও 2 যুবক অটোরিকশায় ওঠে। গ্রামের বাড়ির রাস্তায় এলে গাড়ি থামাতে বললে তোয়াক্কা করেনি চালক, উল্টো গতি বাড়িয়ে কয়েক কিলোমিটার দূরে গণিগঞ্জ এলাকায় নিয়ে আসে। এরপর গাড়িতে থাকা 2 যুবক শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে আহত হয়। এ ঘটনায় মামলা হলে শুক্রবার অভিযান চালিয়ে অটোরিকশা চালক ইমন খান ও মিঠু মিয়া নামে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। যশোরে অর্ধশত কৃষকের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে চৌগাছা পৌরসভার সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, 2023 সালের ফেব্রুয়ারিতে মাকাপুর গ্রামে ফিরে আসেন লন্ডন প্রবাসী AKM মুর্তুজা রাসেল। এক পর্যায়ে তার সমর্থকরা 22 একর জমি জোরপূর্বক দখল করে রাখলে প্রতিবাদ জানান গ্রামবাসী। পরে বিরোধপূর্ণ জমি থেকে ফসল তুলতে গেলে কৃষকদের বিরুদ্ধে মামলা করেন রাসেল।
তাদের মধ্যে 4 কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এসব হয়রানি বন্ধের দাবি জানায় ভুক্তভোগী পরিবার। রাঙামাটিতে অভিযান চালিয়ে তাজা বুলেট ও খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন। এতে বলা হয়েছে ১২ মার্চ বরকলের রূপবানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিযানে নামে বিজিবি। এক পর্যায়ে গতরাতে হাজাছড়া ও রূপবানপাড়া এলাকা থেকে ১১ রাউন্ড তাজা বুলেট ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। তারুণ্য উৎসব উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী আর্ট ক্যাম্পেইন, যেখানে শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রকৃতি ও পাহাড়ি জীবনযাত্রা। শুক্রবার রাঙামাটির কাপ্তাই লেকে শুরু হয় এ আয়োজন। 2 দিনব্যাপী এই আর্ট ক্যাম্পেইনে 3 পার্বত্য জেলার 20 চিত্রশিল্পী অংশ নিয়েছেন। চিত্রশিল্পীরা জানান, জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা রেখেছেন দেশের তরুণেরা। তাদের দৃষ্টিতে আগামীর গণতন্ত্র, সুশাসন, সংস্কৃতি ও সমৃদ্ধ বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে ফুটে উঠবে এসব চিত্রকর্মে। তরুণ প্রজন্মকে শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ব্রাহ্মণবাড়িয়ার আখুড়া সীমান্তের কালন্দি খাল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি। হুমকির মুখে পড়েছে এখানকার কৃষি ও জনস্বাস্থ্য। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আখড়া সীমান্তের কালন্দি খাল, এই খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো বনের পানি প্রতিনিয়ত প্রবেশ করছে বাংলাদেশে। পাশের জাজিগাং খাল ও তিতাস নদীতে মিশছে দূষিত পানি। গত 5 দশক ধরে চলছে এমন অবস্থা। এতে প্রতিনিয়ত হুমকির মুখে এই জনপদের জীববৈচিত্র্য। ভিন্ন ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী 15টি গ্রামের কৃষক জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে। এছাড়া এই পানি শরীরের সংস্পর্শে এলে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইটিভি বাস্তবায়ন করার মাধ্যমে পরিশোধিত পানি যেন বাংলাদেশে পাঠানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়, অন্যথায় ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য, এমনটি মনে করছেন এই অঞ্চলের কৃষক সহ সাধারণ মানুষ। পচা দুর্গন্ধযুক্ত পানি এই এলাকার ফসলি জমিতে দেওয়া হয়, এটার কারণে এলাকার কৃষকদের শরীরে একজিমা দাউদ হয়। তারাও আশ্বাস দিচ্ছে যে পানিটা বাংলাদেশে রিট্রিটমেন্ট করে বাংলাদেশে পাঠাবে, কিন্তু আজ অব্দি এটার কোনো একটা সুফল পাওয়া যায়নি। আমরা আশা করব ভারত সরকার আমাদের সেই দাবিটা আমাদের সরকার ভারত সরকারের কাছে যথাযথ উপস্থাপন করে আমাদেরকে এই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে স্বচ্ছ পানি দিবে, এটাই আমরা আশা করছি। জেলা প্রশাসন জানিয়েছে, দূষিত পানি প্রবেশের বিষয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। পরিবেশে আমরা লিখেছি, তারা এটা পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা ব্যবহারযোগ্য এবং বিষাক্ততার মাত্রা পেয়েছে তারা, এবং এই বিষয়ে তাদেরকে ভারতীয় পক্ষকে আমাদের জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের উপদেষ্টা মহোদয় অবগত আছেন, আমি ডিসি সম্মেলনে বলেছি, এবং উনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। দূষণের শিকার কালন্দি খালটি দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার ধর্মপুর সরকারি খাদ্য গুদামে বছর জুড়ে লেগেই থাকে জলাবদ্ধতা। এতে মজুত করা পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন জেলা খাদ্য কর্মকর্তার। সিটি কর্পোরেশনের ড্রেনের চেয়ে গুদাম এলাকার উচ্চতা নিচু হয় এই ভোগান্তি বলে জানায় কর্তৃপক্ষ। আগামী বছরের আগে সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহার রায়হানের তথ্য ও ছবিতে রিপোর্ট। সড়কে পানি দেখে মনে হবে যেন বর্ষাকাল। চৈত্রের কাঠফাটা রোদেও এমন জলাবদ্ধতা কুমিল্লা নগরীর ধর্মপুর সরকারি খাদ্য গুদামের সামনে। খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির এক পাশে ঢাকা চট্টগ্রাম রেল লাইন এবং অন্য পাশে সিটি কর্পোরেশনের উঁচু ড্রেন থাকায় এখানকার পানি যেমন বের হতে পারে না, তেমনি মাঝে মাঝে ড্রেনের পানি উপচে ভেতরে চলে আসে। জলাবদ্ধতার কারণে খাদ্য গুদামে মালামাল ওঠানামা নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। আবার ভবনের বাইরে পানি থাকায় গুদামে মজুতকৃত পণ্য বেশি দিন রাখা যায় না। জলাবদ্ধতা নিরসনে 2022 সালের 4 এপ্রিল জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি করে 10টি সুপারিশ দেওয়া হয়, তবে 3 বছরেও তা আলোর মুখ দেখেনি। গুদামের চতুর্দিক দিয়ে পানি, এমন জায়গা বাদ নাই যে পানি নাই। গাড়ি একটা যদি ঢুকে 3 ঘন্টা লাগে ওই গাড়ি ওই জায়গা থেকে বাড়ি আইতে। আজকে দীর্ঘদিন যাবত এটা
পরিত্যক্ত অবস্থা ধরতে গেলে একরকম পরিত্যক্ত। আমরা বাড়ির থেকে মাল ঢুকাইতেও পারি না, বাইর করতে পারি না, আনতে গেলে গাড়ি ঘোড়া ভাঙে যে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে জলাবদ্ধতার কারণে মজুতকৃত খাদ্যের গুণগত মান নিয়ে শঙ্কার কথা জানালেন খোদ খাদ্য নিয়ন্ত্রক। আর আগামী বছরের আগে বিষয়টি সমাধানের পথ নেই বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের খাদ্যশস্য এখানে রক্ষণাবেক্ষণ জনিত যে সমস্যাটা, এটাই মারাত্মক আঘাত দেখা দেয়। বিশেষ করে আমাদের অল্প কিছুদিনের মধ্যেই আমাদের খাদ্যশস্যগুলো ডেলিভারি দেওয়া লাগে, তা না হলে আমাদের ময়েশ্চারটা অ্যাবজর্ব করে বেশি এবং খাদ্যশস্যের গুণগত যে মানগুলো এগুলো একটু দ্রুত নষ্ট হয়ে যায়। আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের জায়গা প্রজেক্টের অধীনে এই ইউডিসিজিপি প্রজেক্টের মাধ্যমে আমরা এটা পূর্ববর্তী সময়ে প্ল্যানিং রেখেছিলাম এবং সেই অনুযায়ী এটা হওয়ার প্রক্রিয়ায় আছে। এটা লিস্টেড এবং এটা ইনশাল্লাহ আগামী এই অর্থবর্ষে হবে না, আগামী অর্থবর্ষের বাস্তবায়িত হবে। ধর্মপুর খাদ্য গুদামে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা ৬৫০০ টন। সময় সংবাদ, কুমিল্লা। নাব্য সংকট ও ডুবোচরে লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। জোয়ার ভাটার ওপর নির্ভর করেই চলছে এসব নৌযান। এতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে ফেরি। চরম দুর্ভোগে যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা। ড্রেজিং করে নাব্য সংকট দূর করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। মাজহারুল আনোয়ার টিপু রিপোর্ট। 2008 সালের ফেব্রুয়ারিতে ঢাকা চট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ফেরি সার্ভিস চালু করে সরকার। এরপর থেকেই লক্ষ্মীপুর ভোলা নৌরুট দিয়ে যাতায়াত করছেন 21 জেলার মানুষ। বর্তমানে এই নৌরুটে 4টি ফেরি চলাচল করছে। এছাড়াও প্রতিদিন হাজারো যাত্রী নিয়ে মজুচৌধুরীহাট ঘাট হয়ে ভোলা ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় 8 থেকে 10টি লঞ্চ। কিন্তু বর্তমানে মজুচৌধুরীহাট ঘাটের প্রায় 1 কিলোমিটার অদূরে মেঘনা নদীর সংযোগস্থল রহমতখালী চ্যানেল, মতিরহাট পয়েন্ট ও কাটাখালী খাল এলাকায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়তই ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলে এইসব নৌযান। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে এই নৌরুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের ঘাটে থাকতে হয় 3 দিন করে। এই টিপ লওয়া যা, আবার ওই টিপ আইতে ফেরি লিয়া খালে ঢুকতে পারে না, বাজা থাকে চলতে পারে না চরের কারণে। 4 ঘন্টা আমরা চলাচল করতে পারি না, টোটাল নঙ্গর করে বড় নদীর ভিতরে থাকতে হয়। 5টা-6টা ড্রেজার এই চ্যানেলটার ভিতরে শুধু 3-4 কিলো জায়গা এই ড্রেজিং করে রাখতে পারতেছে না। কাটা চ্যানেলে পানি কম ড্রেজিং করে এবং জোয়ারে পলিপরে ভরে যায়। ফেরিঘাটের ব্যবস্থাপক বিষয়টি স্বীকার করে জানালেন, নদীর নাব্য সংকট ও ডুবোচরের বিষয়টি সমাধানের ড্রেজিং কার্যক্রম চালাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাব্যতা সংকট এর জন্য IWTA ওনারা ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং তারা চেষ্টা করতেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাইতেছি। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের দৈর্ঘ্য প্রায় 35 কিলোমিটার। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রমজানে মাদারীপুরে তরমুজ, আনারস সহ মৌসুমি বিভিন্ন জাতের ফলের চাহিদা বেড়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বরিশালের পাইকারি আড়তে টাটকা ফলের জমজমাট কেনাবেচা। এই মুহূর্তে মোস্তফাপুর পাইকারি ফলের আড়তে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাদারীপুরের মোস্তফাপুরের যে ফলের আড়ত, সেই ফলের আড়তে টাটকা ভোরে শুরু হয় কেনাবেচা। দূর দূরান্তের পাইকাররা এখানে আসেন পাইকারি ফল কিনতে। এরপর এই ফলগুলো নিয়ে যাওয়া হয় গ্রাম অঞ্চলের হাট বাজারে, পরবর্তীতে সেখানে বিক্রি করা হয়। আমরা সকাল থেকে এখানে রয়েছে, এখানে কথা বলছিলাম বেশ কিছু আড়তদারের সাথে। তারা জানিয়েছেন যে দক্ষিণাঞ্চল থেকে যে বিশেষ করে তরমুজ, বুটি সহ অন্যান্য ফল এখানে নিয়ে আসেন এবং যারা চাষি রয়েছেন তারা সরাসরি এই আড়তে নিয়ে আসেন এবং এখানে পরবর্তীতে বিক্রি করা হয়। এই মোস্তফাপুর ফলের আড়তটি ঢাকা বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় বেশ জনপ্রিয় আড়ত। দূর দূরান্তের পাইকাররা স্বাচ্ছন্দ্যে এখানে পাইকারি ফল কিনে নিয়ে যান এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তারা এখানে এই ফলগুলো পাইকারি কিনেন এবং পরিবহনের বেশ সুবিধা রয়েছে। অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠায় এই মোস্তফাপুর ফলের আড়তটি বেশ পরিবহনের বেশ সুবিধা রয়েছে। অর্থাৎ এখানে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা হয় না কখনো। এখানে অর্ধশত আড়ত রয়েছে, এখানে যারা শ্রমিক
কর্মচারী রয়েছেন তারা কিন্তু টাকা ভোরের সাথে সাথেই এখানে তারা কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। দূর দূরান্তের যে পাইকার আসেন তাদের পছন্দ মতো ফল তারা পাইকারি কিনে নিয়ে যান। সেক্ষেত্রে যে দক্ষিণাঞ্চল থেকে যে ট্রাকে করে এই ফলগুলো আনা হয় সে ফলগুলো আড়তে নামানো হয় এবং পরবর্তীতে যারা এই ফলগুলো ক্রয় করেন তারা আবার নিজ নিজ গন্তব্যে পরিবহনের মাধ্যমে তারা নিয়ে যান। যেহেতু রমজান মাস চলছে সেক্ষেত্রে এই মৌসুমী ফলের বেশ চাহিদাও রয়েছে, অর্থাৎ ফুটি, তরমুজ, আনারস সহ অন্যান্য যে ফল রয়েছে সেই ফলের কিন্তু বেশ চাহিদাও রয়েছে। পাইকাররা এখানে আসেন এবং তাদের পছন্দ অনুসারে তারা দাম করেন এবং সেই দাম পছন্দ হলে কিন্তু তারা পরবর্তীতে এই ফলগুলো তারা ক্রয় করেন। গ্রাম অঞ্চলের থেকে কিন্তু এই পাইকাররা আসেন শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নড়াইল সহ বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু তারা এখানে এই আড়তে ভিড় করেন এবং এই আড়ত থেকে তারা ফল কিনে নিয়ে যান। আমরা আপনার কথা বলেছিলাম আড়তদার সমিতির নেতাদের সাথে, তারা জানিয়েছেন যে 120 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত কিন্তু এই তরমুজের এবার দাম উঠেছে পাইকারি, অর্থাৎ প্রকার ভেদে কিন্তু এই দামটি নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে তারা সেই হিসাবে দাম রাখেন। আর দূর দূরান্তের যারা পাইকার রয়েছেন তারা বলছেন যে এখানে টাটকা এবং বিষমুক্ত ফল পাওয়ার কারণে কিন্তু এই আড়তের যে ফল সেই ফলের চাহিদাও কিন্তু বেশ দিনে দিনে বাড়ছে এবং সেই হিসাবে কিন্তু তারা এখান থেকে ফল কিনে নিয়ে এবং স্বাচ্ছন্দ্যে গ্রামের হাট বাজারে বিক্রি করতে পারেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের মোস্তফাপুরের যে ফলের আড়তে ভোরের সাথে সাথে যে কেনাবেচা হয় তার সবশেষ। পাহাড়ি এলাকার আম বাগানগুলোতে গুটির সমাহার। ঝরে পড়া ও পোকার হাত থেকে রক্ষায় বালাইনাশক স্প্রের পাশাপাশি বাড়তি যত্ন নিচ্ছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। সোহেল কান্তি নাথের ছবিতে এন.এ. জাকিরের রিপোর্ট। পাহাড়ের গায়ে বিশাল আমের বাগান, কুঁড়ি থেকে মুকুল, মুকুল থেকে গুটি। আম রূপান্তরের প্রতিটি পর্যায়ে যেন নিশ্চিত হয় নিবিড় পরিচর্যা, তাই স্প্রে করা হচ্ছে কীটনাশক। বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি সহ জেলার প্রায় সব সবুজ পাহাড়ে গড়ে তোলা হয়েছে আমের বাগান। এসব বাগানে আমরুপালি, রাঙ্গুয়াই, রূপালি সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের আম গাছ লাগানো হয়েছে। তবে পাহাড়ের মাটি ও আবহাওয়ায় আমরুপালির ভালো ফলন হওয়ায় কৃষকদের মাঝে এই জাতের আমের বাগান তৈরিতে আগ্রহ বেশি। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও আমের উৎপাদন বাড়াতে কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। বালা মুগুল আছে, আম মোটামুটি গত বছর থেকে একটু কম হলেও মুগুল খারাপ আসে না। কৃষি অফিসার থেকে আমরা সহযোগিতা পাইছে। মুকুল লাগার জন্য আমরা গ্যাস মারতেছি, স্প্রে করতেছি। যদি বৃষ্টি হয় আমাদের ফলনটা একটু ভালো হবে। কাঙ্ক্ষিত যে ফলের যতটুকু উৎপাদন যাতে তারা সেই অনুযায়ী লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে, ওভাবে আমরা সবসময় সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে থাকি। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানায় কৃষি অফিস। এপ্রিলের দিকে যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে আমের কিন্তু এবার আমরা ভালো ফলন হবে আশা করছি। গতবার ছিল 1,12,000 মেট্রিক টন, এবার আমরা আশা করছি 1,25,000 মেট্রিক টন আম বান্দরবনে উৎপাদিত হবে। জেলায় 10,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,24,800 মেট্রিক টন আম। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার মহোৎসব। গত 4.5 মাসে জেলায় অন্তত 1,000 পাহাড় কাটা হয়েছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও বাগে আনা যাচ্ছে না পাহাড় খেকোদের। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট। দিন কি রাত এক্সকেভেটর দিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে একই স্থানে পাহাড় কেটে সমতল বানানোর মহাকর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী একটি মহল।
শুষ্ক মৌসুম আসলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার প্রতিযোগিতা। বিভিন্ন বাণিজ্যিক কাজে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারেও চলে একই অপরাধ। অনেক সময় বিপুল অঙ্কের টাকায় ম্যানেজ করা হয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের। পাহাড় কেটে পরিবর্তন করে ফেলা হচ্ছে জমির শ্রেণীও। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে হতাহতের ঘটনা। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে মানে পরিবেশ নষ্ট হয়ে যায়। গাছগাছালি অনেক ছিল, গাছগাছালিগুলো মনে করেন না মানুষজন আইতেছে কাটতেছে আর কি। রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় ভাঙার ভয়ে থাকি সবসময় আমরা। তো আমাদের আবেদন থাকবে যেন এই ধরনের পাহাড় যেন কাটা না হয়। প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার, এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো, এবং আমাদের যে বৈশ্বিক যে আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরো বাড়তে থাকবে। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। আর পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। একটাতে মোবাইল কোড হয়েছে, আমাদের মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব, আইনানুগ ব্যবস্থা নেব। সাম্প্রতিক সময় দিঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে। পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। গত 4.5 মাসে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কাটা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ইয়ানুর শিফাত। ধন্যবাদ আলিফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষা করা হবে, অন্যথায় কুরস্কের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ঘেরাটপের মধ্যে আটকে পড়া সেনাদের নির্মম পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেয় ক্রেমলিন। অন্যদিকে কিয়েভ বলছে রুশ বাহিনীর দাবি করা অবরোধ আসলে মিথ্যা এবং নিছক রাজনৈতিক চাল। অবশ্যই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতা বেশ চোখে পড়ার মতো। ক্ষমতায় এসেই যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন তিনি। এর মধ্যেই রাশিয়া বলছে ইউক্রেনীয় সেনাদের পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে ঘিরে ফেলেছে রুশ সেনারা। এই সেনাদের প্রাণ রক্ষার জন্য ট্রাম্পের সরাসরি অনুরোধ এসেছে বলেও জানান পুতিন। বলেন ট্রাম্পের অনুরোধ রক্ষা করবে রাশিয়া, তবে তার জন্য ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা বুঝতে পারছি প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক বিবেচনায় আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা প্রয়োজন। অন্যদিকে ইউক্রেন বলছে কুর্স্ক অঞ্চলে সেনাদের অবরুদ্ধ হওয়ার দাবি রাশিয়ার মিথ্যা প্রচারণা। তাদের সেনারা সংগঠিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অবরোধের কোনো প্রশ্নই ওঠে না। এদিকে ট্রাম্প নিজেও সরাসরি মন্তব্য করেছেন এই পরিস্থিতি নিয়ে। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, পুতিনের সঙ্গে আলোচনায় সংঘাত বন্ধের বড় সম্ভাবনা রয়েছে। যদি তা না হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আশার আলো দেখা যাচ্ছে, যদিও পরিস্থিতি জটিল এবং এখনও অনেক কাজ বাকি বলেও স্বীকার করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরমাণু কর্মসূচিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার বেজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের বৈঠকে আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি তেহরানের অধিকার বলেও দাবি করে বেজিং ও মস্কো। এদিকে ইরানের জ্বালানি মন্ত্রী এবং অপরিশোধিত তেল রফতানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। শুক্রবার সকালে বেইজিংয়ে বৈঠকে বসেন চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা। চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের পরই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি প্রাধান্য পায় ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা ও আইন বহির্ভূত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনার উপর জোর দেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। পাশাপাশি যে কোনো নিষেধাজ্ঞা, চাপ বা হুমকি পরিহারের কথাও উল্লেখ করা হয়। বিবৃতিতে বেইজিং ও মস্কো ইরানের পুনরায় দেয়া আশ্বাসকে স্বাগত জানায়। তেহরান জানায়, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। দেশটি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি এবং নিরাপত্তা চুক্তির অধীনে সব বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতবদ্ধ থাকবে বলেও জানানো হয়। এদিকে বৈঠকের আগে বৃহস্পতিবার নতুন করে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ ও অপরিশোধিত তেল রপ্তানির সঙ্গে জড়িত কিছু প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এটিকে ওয়াশিংটনের আইন লঙ্ঘন ও ভণ্ডামি বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। পানামা খালের নিয়ন্ত্রণ নিতে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুটি বন্দর কিনে নিতে $22.8 বিলিয়ন প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এ উদ্যোগে উদ্বিগ্ন পানামা সরকার। কড়া প্রতিক্রিয়া জানিয়ে চীন বলছে, বিশ্বাসঘাতকতা করছে যুক্তরাষ্ট্র। চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর অংশ হিসেবে পানামা খালের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র। এজন্য সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পানামার সংবিধানে খালের নিরপেক্ষতা নিশ্চিত করা হলেও মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। পানামা বলছে, সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীনও। পানামায় মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে চীনা সহায়তা প্রকল্পগুলো বন্ধের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। পানামা খালের বন্দরগুলোর মালিকানা পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বন্দর কিনে নিতে প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক। এজন্য $22.8 বিলিয়ন খরচ করতে রাজি প্রতিষ্ঠানটি। এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে চীন। মার্কিন প্রশাসনের সামরিক পরিকল্পনার জেরে পানামা ও চীনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্যের ধারণাকে পাগলামি বলে আখ্যা দেন তিনি। নতুন প্রশাসন দৃঢ়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। কানাডায় ট্রুডো যুগের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসছেন মার্ক কার্নি। শুক্রবার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন কার্নি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজা চার্লসের ব্যক্তিগত প্রতিনিধি সাইমন। শপথ গ্রহণের পর গভর্নর জেনারেলের সঙ্গে হাত মেলান কার্নি। পরে তারা ফটো সেশনে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন তিনি। কার্নির নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডোমিনিক লেব্লাঙ্ক। অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এখন পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে অভ্যন্তরীণ এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নতুন প্রধানমন্ত্রী বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যকে পাগলামি বলেও আখ্যা দেন কার্নি। তবে বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল। মাহমুদুল্লাহ মুশফিকের শূন্য স্থান নিয়ে দ্বিধায় বিসিবি। রিপ্লেসমেন্ট থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, সময় চাইলেন ফাহিম। কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগে বাংলাদেশ দূতাবাস অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তেল, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন সেক্টরে জনশক্তি নিয়োগে কাজ করে যাবেন বলেও জানান তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত।
কুয়েতের শ্রমবাজারে শ্রমিক চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন খাতে উন্নতি করতে প্রয়োজন দক্ষ কর্মীর। কুয়েতের সরকার নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি দক্ষ শ্রমিকদেরও নিয়োগ দিয়ে থাকেন। স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক, নার্স এবং নির্মাণ খাতে দক্ষ কারিগর, মিস্ত্রি ও প্রকৌশলীদের যেমন চাহিদা রয়েছে, তেমনি বিভিন্ন সেবা খাতে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন কর্মীরও রয়েছে ব্যাপক চাহিদা। কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ এবং পানি সেক্টরে বিভিন্ন দেশের প্রকৌশলীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশি প্রকৌশলীরাও। তবে এক সময় কুয়েতে অনেক বাংলাদেশি প্রকৌশলী থাকলেও বর্তমানে আছেন হাতে গোনা কয়েকজন। ভিসা জটিলতার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান অনেকে। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। নতুন ইঞ্জিনিয়ার না আসার কারণ যেটা হলো ভিসার সমস্যা। ভিসাটা যদি খোলা থাকতো ব্যক্তিগতভাবেও অনেকেই হয়তো আসতে পারতো চাকরি নিয়ে ইঞ্জিনিয়ার হিসাবে বা প্রফেশনাল হিসাবে। সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। কুয়েতে জনশক্তি নিয়োগে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে নিতে হয় বিশেষ অনুমতি বা লামানা। বাংলাদেশের ক্ষেত্রে এ প্রথা বাতিল করে বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। লামানা একটা বড় বাধা আমাদের দক্ষ শ্রমিকদেরকে এদেশে আনার জন্য। আমরা চেষ্টা করছি, যেমন আমি নিজে এখানে বৈঠক করেছি, এখানকার যিনি ইন্টেরিয়ার মিনিস্টার আছেন ওনার সাথে, আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেছেন এদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তো আমরা নিয়ে কাজ করছি। যদি লামানাটা উঠাতে পারি, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক এদেশে আনাটা অনেক সহজ হয়ে যাবে। কুয়েতে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাতের আধারে দেখা দিল বিরল পুনর্গ্রাস চন্দ্রগ্রহণের মোহময় দৃশ্য। অস্ট্রেলিয়া, জাপান সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা গেছে চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া ঢেকে গিয়ে লালচে আভায় রূপ নেয় চাঁদ। নাসার তথ্য অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্যের সঠিক সরল রেখায় অবস্থানের ফলে তৈরি হয় এই মহাজাগতিক দৃশ্য। লালচে রং ধারণ করা চাঁদ ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাতের আকাশে 66 মিনিট ধরে স্থায়ী ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যার আগে ও পরে আংশিক গ্রহণ দেখা গেছে। নাসার তথ্য অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্যের সঠিক সরলরেখায় অবস্থানের ফলে তৈরি হয় এই মহাজাগতিক দৃশ্য। চাঁদ যখন পৃথিবীর ছায়ার প্রধান অংশ আমরার মধ্যে প্রবেশ করে, তখন সরাসরি সূর্যালোক না পেলেও পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছু আলো চাঁদে পৌঁছায়। এই বর্ণালীর জন্য চাঁদ রক্তিম আভা পায়, যাকে বলা হয় ব্লাড মুন। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকা নয়, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপান থেকেও দেখা গেছে চন্দ্রগ্রহণ। এদিকে শুক্রবার ভোরে লন্ডনের আকাশেও আংশিক চন্দ্রগ্রহণের দেখা মেলে। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রত্যাশিত লাল চাঁদের পরিবর্তে হলদেটে আভা দেখা গেছে। উত্তর ও দক্ষিণ আমেরিকায় সম্পূর্ণ চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা গেছে, যেখানে চাঁদ পুরোপুরি লালচে রং ধারণ করে। প্রতি বছর 4 থেকে 7 বার সূর্য ও চাঁদের গ্রহণ ঘটে, জানায় নাসা। আবার এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে হলে অপেক্ষা করতে হবে 2025 সালের 7 সেপ্টেম্বর পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চলতি বছর আরও ব্যস্ততা বাড়ছে জাতীয় দলের। 2025 এফটিপির বাইরে পাকিস্তানের পর এবার টি-20 সিরিজ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। মূলত 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় চলতি বছরের অক্টোবরে গেল বছরের স্থগিত এই সিরিজ আয়োজন করতে একমত হয়েছে বিসিবি আর আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের। আইসিসি এসএসসির ইভেন্ট তো আছে টানা সিরিজ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফটিপির বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা। তবে চলতি বছর শুধু সেই সিরিজই নয়, বাড়তে পারে আরও সিরিজের সংখ্যা। 2024-এর এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের, যা পরবর্তীতে ভেন্যু জটিলতায় স্থগিত হয়। কিন্তু জানা গেছে 2026-এর টি-20 বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, যার সম্ভাব্য তারিখ চলতি বছরের 2রা থেকে 12ই অক্টোবর। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তানের বিপক্ষে গেল বছরের স্থগিত 2 ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই, কিন্তু 2027 ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে এই টেস্ট সিরিজটি। এদিকে ওয়ানডে টি20 খেলতে চলতি বছর বাংলাদেশে যে আসছে ভারত, খবরটি পুরনো। নতুন খবর হলো দিনক্ষণ না জানালেও আনুষ্ঠানিকভাবে সেই সফরের সময় প্রকাশ করেছে টিম ইন্ডিয়া। 3টা ওয়ানডে আর টি20 খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত। এখানেই শেষ নয়, 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিসিআই, যেখানে বিশ্বকাপের আগে ভারত খেলবে 27টি ম্যাচ, যেখানে চলতি বছর 9টি আর বাকি 18টি ওয়ানডে হবে 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ। জাতীয় দল থেকে বাদ পড়তেন মুশফিক আর রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ থেকে এমন পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডে, জানিয়েছেন সদ্য সাবেক হওয়া টাইগারদের নির্বাচক হান্নান সরকার। দুজনের বিকল্প হিসেবে আছেন অন্তত 6 জন ক্রিকেটার। তবে ঘরোয়া পরীক্ষিত এসব ক্রিকেটারদের আন্তর্জাতিকভাবে প্রস্তুতির জন্য কাজ করতে হবে নীতি নির্ধারকদের। সময়টা একটু বেশি নিয়ে ফেললেন মুশফিক আর রিয়াদ, অথচ কখন থামতে হবে জানলে সঙ্গী হতো না এত সব ট্রল আর সমালোচনা। সিনিয়রদের ওই জায়গা না ছাড়ার মানসিকতা যেমন ভোগায় নতুনদের, তেমনি মাথা ব্যথার কারণ নীতি নির্ধারকদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে অবসর ঘোষণা না দিলে ক্রিকেট বোর্ডই বাদের তালিকায় ফেলতো রিয়াদ মুশফিকদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা নতুন মাত্রা যোগ হবে, যেটা হলো 27-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে আগানো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা প্রত্যাশিত ব্যাপারই ছিল যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তাদের ঘোষণাটা আসতে পারে। যদি ঘোষণা নাও আসে, তার হলেও হয়তো বা বাংলাদেশ টিম ডিফারেন্টভাবে চিন্তা করবে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। 2027 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করতে চায় বিসিবি। পাইপলাইনে ক্রিকেটার নেই এমনটা মানতে নারাজ টাইগারদের সাবেক এই নির্বাচক। জানালেন মুশফিক রিয়াদদের বিকল্প হিসেবে ভাবনায় আছে অন্তত 6 জন। এই দুজনকে রিপ্লেস করার জন্য 4-5 জনের ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। নামগুলো যদি মেনশন করতে চাই, আমার কাছে মনে হয় যে 3 জন উইকেট কিপারের নাম আমি বলতে পারি, অঙ্কন, আকবর এবং সোহান। এই 3 জন হয়তোবা এই চোখের সামনে থাকবে যে 27-এর ওয়ার্ল্ড কাপের জন্য কাকে আমরা রেডি অবস্থায় পাচ্ছি। তারপরে আমি যদি দেখি ইয়াসির আলী, আফিফ এবং শামীম, এই 3 জন যারা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করার সামর্থ্য রাখেন। তবে জাতীয় দলের জন্য এই 6 জন কতটুকু প্রস্তুত সেটাই আপাতত বড় প্রশ্ন। ঘরোয়ায় পরীক্ষিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারায় উঠতে হয় বাতিলের খাতায়। ক্রিকেটারদের তৈরি করার দায়িত্বটা তাই বোর্ডকে নিতে হবে বলে মনে করেন হান্নান সরকার। ঘরোয়ায় প্রতিযোগিতা বাড়ানো, এইচপি কিংবা এ দলের ব্যানারে আরও বেশি ট্যুর আয়োজন সম্ভব হলে বিকল্পরাও তৈরি হবে কঠিন পরীক্ষার জন্য। বাংলাদেশের পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার আগেও ছিল, এখনও আছে। আমি সবসময় একটা কথা বলি, সেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়ার যে কাজটা, সেই জায়গাটা মনোযোগ দেওয়া দরকার, যেটার মিনিং হলো আপগ্রেডেশন। সেই আপগ্রেডেশন করার ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা যদি আমরা প্রপারলি দিতে পারি, তাহলে আমাদের এই প্লেয়াররা নিশ্চিতভাবেই হয়তোবা বাংলাদেশ টিমে লম্বা সময় সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি রাখে। আপাতত ডিপিএলে ব্যস্ত ক্রিকেটারদের পরবর্তী পরীক্ষা জিম্বাবুয়ে সিরিজ, নামের ভার এড়িয়ে যেখানে নতুনদের বাজিয়ে দেখবে ক্রিকেট বোর্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগের খবর। ডিপিএল এর সবচাইতে আকর্ষণ ও জমজমাট ম্যাচ আজ। মুখোমুখি আসরের বিগ বাজেটের 2 দল মোহামেডান আর লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিগে 2 দলই চলছে সমান তালে পাল্লা দিয়ে। এই ম্যাচের জন্য মোহামেডান শিবিরে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। মিরপুরে হাই ভোল্টেজ দৌড় শুরু সকাল 9টায়। একই সময় বিকেএসপিতে আবাহনী ব্রাদার্স আর প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। সূচি ঘোষণার পর থেকেই এই একটা ম্যাচের জন্য কতই না প্রতীক্ষা। ইতিহাস আর পরিসংখ্যানে ঢাকা লিগে আবাহনী মোহামেডান বিগ ক্লাসিকো ছড়ায় ভিন্ন সুবাস, কিন্তু এবারের মৌসুমে লিজেন্ডস অফ রূপগঞ্জ আর মোহামেডান ক্ল্যাশ বহুকাঙ্ক্ষিত। দুদলেই তারকার ছড়াছড়ি, তবুও মতিঝিলের জায়ান্টদের স্বস্তি দেবে এই ছবিটা। 10 দিনের বিশ্রাম শেষে প্রথমবারের মতো মোহামেডান শিবিরে তাসকিনের ফেরা। এদিন বোলিং করেছেন এক টানা। মোহামেডান রূপগঞ্জ ম্যাচ মূলত অভিজ্ঞতা আর তারুণ্যের লড়াই। দুদলের স্কোয়াডও তাই বলে। এক দলে বুড়ো তামিম, মুশফিক, রিয়াদ, তাইজুলদের সঙ্গেই মিরাজ, তাসকিন, নাসুম, হৃদয়, আরিফুল, রনিরা। অন্যদিকে রূপগঞ্জ স্কোয়াডের তানজিদ তামিম, সাইফ, সৌম্য, জয়, জাকের, আকবর, আফিফ, শেখ মেহেদী বোলিংয়ে, তানভীর, তানজিম সাকিব আর শরীফুল। মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।
শেষ 2 ম্যাচে তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। বোলিংয়েও তানভীর তাইজুলরা সমান 10 উইকেট নিয়ে লিডিং উইকেট টেকার। ফর্মে আছেন সাইফ শরীফুলরাও। সব মিলিয়ে তাই নামের ভারী কিকে পেছনে ফেলে ম্যাচটিতে জ্বলে ওঠার অপেক্ষা। বিকেএসপিতে অবশ্য ভিন্ন চ্যালেঞ্জ প্রাইম ব্যাংকের। 4 ম্যাচে 2 জয় দলটির নামের সঙ্গে যে বেমানান। অন্যদিকে প্রতিপক্ষ গাজ গ্রুপ ক্রিকেটার্স লো বাজেটের দল হয়েও হ্যাট্রিক জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের 3-এ। প্রাইম ব্যাংকের নাইম শেখের 4 ম্যাচে 303 রান, শামীম পাটোয়ারি বিধ্বংসী। অন্যদিকে গাজী খেলছে একটা দল হয়ে। সবশেষ 2 ম্যাচে 50 তুলে রানে ফিরেছেন এনামুল হক বিজয়। বিকেএসপির 3 নম্বর মাঠে ব্রাদার্স আর আবাহনীর লড়াইটা হতে পারে এক পেশে। তবে সেখানে আকাশী নীলদের জন্য অস্বস্তি হতে পারেন ব্রাদার্সের মিজানুর। ইনজুরি কাটিয়ে আবারও এই ম্যাচে ফিরছেন তিনি। 3 ম্যাচে মিজান করেছেন 218 রান। তারপরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য ভিন্ন। আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কিভাবে করব, আরও বিল্ড আপ করবো। সব টিমই ভালো করতেছে এবার, সো কাউকে ছোট করে দেখার ওয়ে নেই। সো সব ম্যাচে বড় ম্যাচগুলো বা যেমনই প্ল্যানিং থাকে আমাদের ওরকমই থাকবে। চলতি ডিপিএল-এ 4 ম্যাচে মোটে 1 জয় ব্রাদার্সের, আর সমান ম্যাচে 3 জয়ে আবাহনী আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। মাহবুব রিমন, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের আগে সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্পই ভরসা বাংলাদেশ দলের জন্য। সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা না হলেও প্রতিদিনের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা। টেকনিক্যাল দিকগুলো নিয়ে নিয়মিত কাজ করছেন জামাল সোহেলরা। তাইফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ার মিল থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর পাশাপাশি ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের। অবশেষে ক্যামেরার লেন্সে ধরা পড়ল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার পাশাপাশি ফাহমেদুলকে ঘিরেও অনেক প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে গেল সোমবার যোগ দিয়ে ইতিমধ্যে অনুশীলন করেছেন কয়েকদিন। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে হাভিয়ার কাবরেরার ঘোষিত 30 জনের প্রাথমিক স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ, যাদের নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। চূড়ান্ত দলে জায়গা পেতে অনুশীলনে কাবরেরার ক্লাসে পরীক্ষা দিয়ে যাচ্ছেন ফুটবলাররা। অভিজ্ঞ জামালদের সঙ্গে নতুনদের মিশেলে গড়া এই দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় সবাই। সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেশ সম্ভব হয়নি তা। তাইফের স্থানীয় একটা ক্লাবের সঙ্গে ম্যাচ খেলে আপাতত তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে স্প্যানিশ কোচকে। 14 দিনের এই ক্যাম্প ভরসা বাংলাদেশ দলের জন্য। অভিজ্ঞ কোচদের অধীনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড নিয়ে কাজ করে যাচ্ছেন ফুটবলাররা। এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে, এই মাইক্রো সাইকেলটা মূলত, যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। তাইফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ার কিছুটা মিল থাকায় চিন্তা নেই দলের। পুরনোদের সঙ্গে নতুনদের বোঝাপড়াটাও ভালো হয়, জয়ের প্রত্যাশা সোহেল আরিফদের। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এমনকি খুব আমরা ভালো ফিল করছি। আমরা শিলংয়ে যাই আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। সেটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার। ইনশাল্লাহ ট্রাই করতেছি। সবাই ফ্রেন্ডের মতনই, বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো। সৌদি আরবে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে আগামী 18 মার্চ দেশে ফিরবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ। রাতারাতি উন্নয়ন না এলেও জাতীয় দলে হামজা চৌধুরী যুক্ত হওয়ার প্রভাব পড়বে দীর্ঘমেয়াদী। তবে দেশের ফুটবল উন্নয়নে জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলার সংযোজনের পাশাপাশি শক্ত অবকাঠামো তৈরির তাগিদ দিয়েছেন সাবেক ফুটবলাররা। এদিকে প্রস্তুতি ম্যাচ না খেললেও ভারতের বিপক্ষে লাল সবুজ দলকেই এগিয়ে রাখছেন সাবেকরা। শিলং থেকে জয় নিয়েই ফিরবে লাল সবুজ দল, এমনটাই প্রত্যাশা তাদের।
দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। বাংলার ফুটবল এই রেনেসার প্রধান চরিত্র হামজা দেওয়ান চৌধুরী। বলার অপেক্ষা রাখে না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের জাতীয় দলে যুক্ত হওয়াতে লাল সবুজের শক্তিমত্তা বেড়েছে কয়েক গুণ। তবে প্রশ্ন, এক হামজার প্রভাবেই কি আমূল পরিবর্তন আসবে দেশের ফুটবলে? মাঠের ফুটবল 11 জনের খেলা। জয় পেতে অবদান রাখতে হয় গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ডার, স্ট্রাইকারদেরও। সেখানে সতীর্থদের সাহায্য ছাড়াই বাংলাদেশ দলকে একাই কতটুকু টানতে পারবেন হামজা? তবে সাবেক ফুটবলারদের মত, হামজার পাশাপাশি দেশে শক্তিশালী ফুটবল অবকাঠামো তৈরিতে মনোযোগ দেওয়া উচিত ফেডারেশনের। ফুটবল 11 জনের খেলা, সেখানে একজন প্লেয়ার কিংবা দুইজন প্লেয়ার এসে বাংলাদেশের ফুটবলকে ঘুরিয়ে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। হামজা চৌধুরীকে দিয়ে হয়তোবা তাৎক্ষণিকভাবে আমরা একটা রেজাল্ট পেয়ে যেতেই পারি। হামজা চৌধুরী ছাড়াও আমরা ইন্ডিয়ার সাথে ভালো ফাইট করেছি, আমরা জিততে আমরা ড্র করেছি। সুতরাং আমি মনে করি হামজা চৌধুরীকে নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে জিতলাম, তার মানে আমরা এশিয়ান লেভেলে, টপ লেভেলে চলে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। হামজার অবশ্যই বড় একটা প্রভাব আমাদের দেশের ফুটবলে রয়েছে, বা জাতীয় দলের জার্সিতে তাকে পারফর্ম করেই কিন্তু তাকে হামজা চৌধুরীর যে মূল্যায়নটা সেটা কিন্তু তাকে করতে হবে। তো সেই জায়গা থেকে প্রথম ম্যাচ রয়েছে, আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে খেলতে হবে এবং দেশের জার্সিতে তাকে আমার কাছে মনে হয় যে সফলতার জায়গা সেটা তৈরি করতে হবে। রাতারাতি উন্নয়ন না হলেও দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদী, ভবিষ্যতে যার সুফল ভোগ করবে বাংলাদেশ দল। পরিবর্তনের কথা এই মুহূর্তে বলা যাবে না। হ্যাঁ, পরিবর্তন হবে তখন যখন আপনি 10টা-15টা ম্যাচ খেলবে, যখন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আপ হবে, যখন আমরা আমাদের সাকসেস পাবো, সাব ফুটবল চ্যাম্পিয়ন হব, তখন হয়তো আমরা বলতে পারবো যে আমরা হামজার ইনক্লুশনের মাধ্যমে আমরা রেজাল্ট পাচ্ছি। বাট নট শিওর, এখনই এটা আসলে বলার সময় আসেনি। হামজা চৌধুরী কে? সে কিন্তু পৃথিবীর অন্যতম সেরা লিগের একজন খেলোয়াড়। সে আমার দেশের ফুটবলার, সে আমার টিমে খেলবে। তাকে দেখে আমার যে আশেপাশে যে সমস্ত খেলোয়াড়রা থাকবে বাংলাদেশে, তারা কিন্তু উজ্জীবিত হবে। আমাদের হামজা থেকে সাপোর্টটা, প্লেয়িং সাপোর্টটা, মাঠে তাকে সাপোর্ট করা উচিত এবং তার বেস্ট পারফরমেন্সটা আমাদের প্লেয়ারদের সাপোর্ট দিয়ে নেওয়া উচিত। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল শক্ত কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে শিলংয়ে একই কন্ডিশনে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তাতেও হামজা জামালদের পিছিয়ে রাখছেন না সাবেক ফুটবলাররা। তাদের প্রত্যাশা ভারত থেকে জয় নিয়ে ফিরবে লাল সবুজ দল। তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। আগামী 25 মার্চ বহুল প্রত্যাশিত ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের মহাসচিবের বক্তব্য নিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ইঙ্গিত, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ। লন্ডনে টিলিপকে দেওয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছলচাতুরি হাসিনা পরিবারের। এবার কাস্টমস, পেট্রোলিয়াম ও শিপিং কর্পোরেশন থেকে আয়ের হিস্সা দাবি চট্টগ্রাম সিটির। বছরে সরকারি সংস্থা থেকে মাত্র ৭৯ কোটি টাকা পৌর কর আদায়ে ছাড় দিতে নারাজ মেয়র। দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত, নাগালের বাইরে ক্রেতার। এবং পুতিনের সঙ্গে ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বড় সম্ভাবনা দেখছেন ট্রাম্প। ইউক্রেনীয় সেনাদের হত্যা না করার আহ্বানে রুশ প্রেসিডেন্টের সাড়া। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।